দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নেই। আমরা এত বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সত্যকে তুলে ধরেছি বহু বছর ধরে। আল্লাহর রহমতে স্বৈরাচারের পতন হয়েছে রক্তের বিনিময়, কিন্তু এখনো দেশ মুক্ত হয়নি। আসিফ নজরুল, যেই আসিফ নজরুল 1500+ রক্তের বিনিময়ে স্বাধীনতা, এই 5ই আগস্ট স্বাধীনতা অর্জনের পরে রক্তর উপর দিয়ে হেঁটে এসে বিপ্লব চুরি করে নিয়ে গিয়েছিল এবং সংবিধানের অধীনে, চুপ্পুর অধীনে আবার সে আওয়ামীর পক্ষের সরকার একটা গঠন করে বসে, যা প্রফেসর ইউনূস বুঝতেও পারেন নাই কি হয়ে গেল। তাই প্রফেসর ইউনূস বহুবার ব্যাখ্যা করেছি, সম্পূর্ণ সক্রিয়তার সাথে স্বাধীনতার সাথে কাজ করতে পারছেন না, কারণ এখনো ভারতীয় এবং আওয়ামী আসিফ নজরুল এবং চুপ্পু রয়ে গেছে। এই আসিফ নজরুল এবং খোদা বক্সরা মিলে এবং আইজির নীরবতায় এবং কি বলে এটাকে পরোক্ষ সহায়তায়, আমি প্রত্যক্ষ বলবো না, পরোক্ষ সহায়তায় এবং আসিফ নজরুল এবং খোদা বক্সের সরাসরি পরিকল্পনায় এবং সকল পদক্ষেপে আজকে দেশবিরোধী এই ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদেরকে আলাদা আলাদা, দলে দলে এবং ব্যক্তিগতভাবে আলাদা হয়ে গেলে চলবে না। আমাদের সবাইকে একত্র থাকতে হবে। এখনো দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে আমরা এতটা বছর স্বৈরাচারী হাসিনার পতনের জন্য যুদ্ধ করেছি। আমরা যদি সবাই আজকে একত্রে দেশপ্রেমিক বিভিন্ন প্রশাসনে, সে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর হোক, সিভিল প্রশাসনের হোক, পুলিশের হোক, দেশপ্রেমিক যারা যারা দেশের জন্য, জনগণের জন্য কাজ করছে, তাদের পক্ষে না দাঁড়াই, তাহলে জেনে অথবা না জেনে আমাদেরও কিন্তু মুনাফিকি হয়ে যাবে, বেইমানি হয়ে যাবে এবং দেশদ্রোহিতা হয়ে যাবে। আর আমরা যদি আজকে এইসব বীরদের, দেশপ্রেমিকদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের স্বাধীনতা আবার হারিয়ে যাবে। যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া যেই সকল দেশবিরোধী দস্যু এই সরকারে এবং সরকারের বাইরে বসে আছে, বিভিন্নভাবে বাংলাদেশ এবং জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা ইদানিং পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে তথাকথিত বাংলাদেশের মিস আর্থ মেঘনা আলম কিভাবে এখন মিস নর্দমায় পরিণত হয়েছে এবং তাকে গ্রেফতার নিয়ে কি ষড়যন্ত্র, এবং একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার ডিআইজি রেজাউল করিম মল্লিককে বলির পাঠা দেওয়া হচ্ছে বা হয়েছে। আপনারা যেন এই মেঘনা আলমের ঘটনার পিছনে এবং ডিআইজি রেজাউল করিমকে কারা ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে তার একটু ব্যাকগ্রাউন্ড জানতে হলে চলুন আমরা 16ই সেপ্টেম্বর 2020-এ একটা সাংবাদিক কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াসের সাথে, আমার দুইজন পছন্দের মানুষের সাথে আমার অল্প একটা ভিডিও দেখে আসি। এবং সেই সময় 2020-এ যাদের স্মরণ আছে, 31শে জুলাই আমাদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বা বাংলাদেশ সেনাবাহিনীর একজন তরুণ প্রাণ অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে কি করে ভারতীয় জঙ্গি পুলিশ তাকে হত্যা করেছিল। তারপর পরই অনেকগুলো ভিডিও করেছি। সাংবাদিক কনক সারোয়ার আমাকে গেস্ট হিসেবে ভিডিও করেছেন ওনার চ্যানেলে।
আজকে তারই একটা অংশ এবং তার সাথে কিছু অংশ জুড়ে দিয়েছে আমি যে ষড়যন্ত্রকারীদের পরিচয় দেওয়ার জন্য। আজকে ডিআইজি রেজাউল করিমের পিছনে কে লেগেছে? সেই আল্লাহ বক্সের ভাই খোদা বক্স। মা বাবা জানি না, হয়তো মনে করেছিলেন তার সন্তান এরা জীবনে পাপ কাজ করবে, কিন্তু তাদের নাম আল্লাহ আর খোদা রাখার কারণে মাপ পেয়ে যাবে কিনা, এই জন্য এই চিন্তা করে তাদের নাম রেখেছিলেন কিনা জানি না। তবে নামগুলা কি দেখেন আর কামগুলা কি দেখেন। এই আল্লাহ বক্সের যে ওসি প্রদীপকে রক্ষা করার চেষ্টা করেছিল, এই আল্লাহ বক্সের ভাই হচ্ছে খোদা বক্স, যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। এই খোদা বক্স ছিল 2006-07 সালে আইজি, পুলিশ প্রধান ছিল, এবং তার পরবর্তীতে 2011 সালে হাসিনা ক্ষমতা আসার পরে 21শে আগস্টে গ্রেনেড হামলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। 2011 সালের পরে 2018 সালের অক্টোবরে তাকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত করা হয়, এবং ঠিক তার 3 মাস পরে 2019 সালের ডিসেম্বরে এই খোদা বক্সকে জামিন দেওয়া হয়, এবং 2024 সালে এই সরকার রক্তের উপর দিয়ে এই সরকার যখন এসে ক্ষমতায় বসে, তখন কিন্তু এই খোদা বক্সকে 21শে আগস্টের গ্রেনেড মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয়। অথচ এই ডিআইজি রেজাউল করিমের সাথে আমার অনেক বছর আগে কথা হয়েছিল। উনি তখন কান্নায় ভেঙে পড়েছিলেন যে গত এতটা বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার উনার উপর কি অত্যাচার নির্যাতন করেছে এবং ওনাকে কিভাবে বঞ্চিত করেছে। আমি ওনাকে বলেছিলাম, ইনশাল্লাহ দিন আসবে, আল্লাহ দিন দেখাবেন, আল্লাহ আপনাকে সেই জায়গায় বসাবেন যখন আপনি ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে উনি ডিবি প্রধান হিসাবে ওনাকে বসানো হয়েছিল। আল্লাহ ওনাকে সম্মানের সাথে সেখানে বসিয়েছিলেন, এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে সকল প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে উনি স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতীয় পোষা সমস্ত আওয়ামী সন্ত্রাসীদেরকে, মন্ত্রী থেকে আরম্ভ করে যত এমপি, এদেরকে প্রায় 200-এর উপরে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এদেরকে অল্প সময়ের মাঝখানে গ্রেফতার করে। এই আজকে ডিআইজি রেজাউল করিমের বিরুদ্ধে যারা এই দুষ্কর্মে নিয়োজিত, তারা কিন্তু আজকের নূতন পাপী নয়, তারা পুরনো পাপী। এই ভিডিওতে যে ওসি প্রদীপের আলোচনা শুনলেন, টেলিফোনে আলোচনা শুনলেন, যেই তদানীন্তন পুলিশের এসপি আল্লাহ বক্স, যে আল্লাহ বক্স ওসি প্রদীপকে কুবুদ্ধি দিচ্ছিল যে কি করে মিথ্যা মামলা করা যায় এবং ওসি প্রদীপকে রক্ষা করা যায়। এবং ওসি প্রদীপ যখন তার প্রশ্নের উত্তরে বলল অবসরপ্রাপ্ত অফিসার, সেই আল্লাহ বক্স অত্যন্ত তাচ্ছিল্যের সাথে, ও অবসরপ্রাপ্ত অফিসার, তাহলে তো কোনো ব্যাপারই না, এদেরকে মেরে ফেলা কোনো বিষয় না এবং এটার কোনো বিচার আচারও হবে না। সুতরাং আমি আবার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল চাকরিরত এবং অবসরপ্রাপ্ত অফিসারদেরকে আজ থেকে প্রায় 4.5-5 বছর আগের এই ভিডিও এবং এই আমার কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য
এবং সেই সকল দুষ্কৃতিকারীদের আবার সামনে নিয়ে আসার জন্য আমি সেই স্মৃতিচারণটা আপনাদের জন্য করলাম, যে ভারতের জঙ্গি সংস্থা যে বাংলাদেশকে দখল করার জন্য এবং বাংলাদেশে ইসলামকে ধ্বংস করার জন্য এবং কচি কচি মুসলমান ছেলেমেয়েদেরকে পথ ভ্রষ্ট করে ইসকনে অংশগ্রহণ করার জন্য যে চিন্ময় ইসকনের চিহ্ন উঠে পড়ে লেগেছিল, এই বদমাস এই দেশদ্রোহীগুলা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীগুলাকেও কিন্তু এক হাতে এই ডিআইজি রেজাউল করিম গ্রেফতার করে, দেশপ্রেমিকের ভূমিকা পালন করে। সে নিজেকে এতটাই বিপদে ফেলে যে দিনরাত সে ভারতীয় এবং বাংলাদেশের ভিতর থেকে আওয়ামী এবং অন্যান্য সন্ত্রাসীদের দিনরাত হত্যার হুমকি পেতে থাকে নিজের উপর এবং তার পরিবারের উপরে। সেই সকল উপেক্ষা করে সে কাজ চালিয়ে যেতে থাকে, দেশপ্রেমিকের মতো কাজ চালিয়ে যেতে থাকে মাথা উঁচু করে। ওনার স্ত্রী কিডনি এবং অন্যান্য সমস্যায় ভুগছেন, ওনাকে সময় পর্যন্ত দিতে পারেন না উনি। ওনার দুইটা মেয়েকে উনি স্কুলে পাঠাতে পারেন না, বাসায় বসিয়ে রেখেছেন জীবনের ভয়ে, নিরাপত্তার কারণে। আজকে পুরা ঘটনাটা ঘটিয়েছে হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স। সেই কিন্তু ফোন করে রেজাউল করিমকে, ডিআইজি রেজাউল করিমকে বলে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে। এবং এই ডিআইজি রেজাউল করিম কিন্তু কোনো লোক পাঠায় নেই, খোদা বক্স নিজেই জুনিয়র অফিসার এডিসিদেরকে পাঠিয়ে দিয়েছে সরজমিনে মাঠে এই মেঘনা আলমকে গ্রেফতার করতে। শুধু তাই নয়, মেঘনা আলম সেই দিকে একই সাথে অত্যন্ত কোঅর্ডিনেশনের মাধ্যমে মেঘনা আলম ভিডিওতে যায়, ভিডিওতে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া থেকে লাইভ স্ট্রিমে সে দেখায় তার নগ্ন দেহ প্রদর্শন করে এবং দেখায় তার চোখের চশমা পরা কিন্তু গায়ে কাপড় নাই, সে যে একটা নর্দমা সুন্দরী সেটা জনগণের সামনে প্রকাশ করে। এবং সে নাটকীয়ভাবে দেখায় যে তার দরজায় পুলিশ করা নাড়ছে ইত্যাদি ইত্যাদি, বাকি সব আপনারা জানেন। পরের দিন সকালবেলা খোদা বক্স ডিআইজি রেজাউল করিমকে ধরে বসে আদালত কেন রিমান্ডে নিল না মেঘনাকে। ডিআইজি রেজাউল করিমের দায়িত্ব কি মেঘনা আলমকে রিমান্ডের রায় দেওয়া? রিমান্ডে দেওয়ার কাজ তো হচ্ছে আদালতের।